নাহিদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। আহ, এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল। এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যেই আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা হলো। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী আহ পরিস্থিতিতে যায় আসলে। হুম। এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল, কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়। এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে এক- একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, যে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পেছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন, 10 দিন, 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। ওকে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? হুম হুম। আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, রাইট। সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা 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 আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন। অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। তো জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি, একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে, বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না ইনিবের বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত না মামলা না, এবং সম্মিলিত অবশ্যই ত্যাগ, অবশ্যই। সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটাকে কিভাবে দেখেন, নাহিদ? না না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা, এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত হওয়ার ফলে পরেও তারা বারবার মাঠে নেমেছে
তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে রাইট। জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে, আমার জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম, এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে, এটা কিন্তু বিবেচনা হয়নি। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। আহ, নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। হুম। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। হুম। তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন, এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে। এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা, তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে আচ্ছা, দলীয় হ্যাঁ, লেজুর ছাত্র ভিত্তিক, রাজনীতি। হ্যাঁ, ছাত্র ওকে, ওকে, রাজনীতিটাকে বুঝতে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, দেখুন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি জি, বাদ দেওয়ার। বুঝতে জি। দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি। মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে। এটি আসছে কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না, সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে, এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে। আর আর ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, সেটি। সেক্ষেত্রে দেখেন, ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে। আন্দোলনের শুরু থেকে, কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল। এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী, যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে, তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পে পারছে না, কারণ তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই,
যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। ওকে, মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা, তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে, কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা যাতে আইন নিজের মানে হাতে না না তুলে নিয়ে সেটি যেন নাহিদ। খালেদ ভাই, আমি জাস্ট একটা কথা বলতেছি জি। যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে হুম, অমুক দল সমর্থন করে। এটা কিন্তু হুম, ছাত্রদল শিবিরের মতো বিষয় না হুম, যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই, এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। হুম, একটা গণহত্যা হয়েছে হুম, এবং এইখানে কত পরিষ্কার। কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে, এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা, হুম, বর্বরোচিত হামলা করা হয়েছে। হুম, হুম, তো সেই হামলাগুলোর বিচার, যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং এছাড়াও আমরা বলেছি যে গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই না না ধরনের হামলা নিপীড়ন করেছে, এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা আছে, যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা প্রয়োজনে সবাই তাদের আমরা বিরুদ্ধেও আইনি প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই, সুযোগ নাই, কারণ এগুলির বিচার হতেই হবে। ছাত্রলীগ গত 16 বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে ধন্যবাদ। আমি এরকম কিন্তু অংশগ্রহণ কিন্তু করছি না। কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন তাই না? মানে আপনারা তো আর চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট, এবং ক্যাম্পাসে কাজ করেছি। রাইট। ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। হুম, হুম, আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে এই দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি। পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে, নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। হুম। কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা, হ্যাঁ, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। নাই, এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না। আমি এখন যেখানে আসছি, আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে। সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে, বা আপনার পরিকল্পনাটা কি আসলে? মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি না, যদি এখন এটা চাকরি ভাবি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। রাইট, কিন্তু যেটা ধরেন, আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না। রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না। সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে। এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা ওকে। আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই। তারপরে আমরা আমাদের ব্যক্তিগত, দলীয়, রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো।
আচ্ছা